হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত পুনরায়। আজকের টপিক ক্লাস 12-এর জন্য ম্যাট্রিক্স, এবং এটি খুবই হেল্পফুল ভবিষ্যতের বিভিন্ন ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। ডিটারমিনেন্টের সাথে এই চ্যাপ্টারটি অরভিত্তিক এইচএসের সিলেবাসে রয়েছে, এবং অ্যাকচুয়ালি অরভিত্তিক থাকলেও মূলত এইচএসের কোশ্চেন অ্যাটেন্ড করার সময় ডিটারমিনেন্ট থেকেও অ্যাটেন্ড করতে হয়, ম্যাট্রিক্স থেকেও অ্যাটেন্ড করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অবশ্যই, কিন্তু ঠিক ততটাই সহজ চ্যাপ্টার, ততটাই সহজ চ্যাপ্টার, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টারও বটে, এবং একটা বেশ খেলার মতো মনে হবে বা বেশ আনন্দদায়কও লাগবে আশা করছি। যাই হোক, আমি মূল টপিকে ঢুকে যাচ্ছি এখন। কি দেখ, ম্যাট্রিক্স খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এবং খুব সহজ বিষয়, এবং ভালো করে যদি বুঝতে পারিস এটা কি ঘটবে ভবিষ্যতে ভ্যারাইটিস জায়গায় বিভিন্নভাবে কাজে লাগে। ম্যাথামেটিক্স ফিল্ডে তো বটেই, তার বাইরে ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন যেসব জায়গায় রয়েছে, যেমন ধর ফিজিক্সে, অথবা সব জায়গাতেই আছে। আমি খুব স্পেসিফিক সেক্টরস বলছি কিছু, মানে রীতিমতো ফিজিক্সে ইঞ্জিনিয়ারিং যদি পড়িস কেউ, এমনকি এটাও যে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়িস, তো ভাবছিস যে কম্পিউটার সায়েন্সে কী রকম বিষয়, প্র্যাকটিক্যালি কোনো একটা প্রোগ্রামিং এমন একটা জিনিসের করতে হতে হয় বা হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের কনসেপ্ট থাকাটা খুবই দরকারি বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে, ওখানে যারা জানিস অ্যারে বলে একটা জিনিস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই সব জায়গাতেও ম্যাট্রিক্সের কনসেপ্ট খুব দরকার পড়ে। যাই হোক, আমি সেই সব জিনিস ঢুকছি না। এর বাইরে তোর ইকোনমিক্স সেক্টরেও লাগে, বা এমনকি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ বা বিবিএ, বা বিজনেসের বিভিন্ন ওয়ার্কিং সেক্টরে রীতিমতো ম্যাট্রিক্সের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানস রয়েছে, একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানস। তো খুব সহজ একটা জিনিস, কারো এটা মনে হতে পারে এত সহজ একটা জিনিস কেন এত ইম্পর্টেন্স, সেটা বিষয় নয়। কোনো জিনিস সহজ না কঠিন সেটা তো ডিপেন্ড করে কোনো একটা মানুষের উপর, আর কিছুই না। তো ম্যাট্রিক্স খুবই তুলনামূলক সহজ অ্যাকচুয়ালি, ম্যাক্সিমাম মানে মানুষ বা ম্যাক্সিমাম ছেলেমেয়েদেরই খুব সহজ লাগে, তবে খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের। যাই হোক, মূল বিষয়টাতে আসি। মূল কথাটা হলো, একটা ম্যাট্রিক্সকে তোর লেখা হয় হয় এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, অথবা তোর লেখা হয় এরকম ফার্স্ট ব্র্যাকেটে। হয় থার্ড ব্র্যাকেটে লেখা হবে অথবা ফার্স্ট ব্র্যাকেটে লেখা হবে। ডিটারমিনেন্টের সাথে মূল পার্থক্য কী? ডিটারমিনেন্টে দেখ এরকম লেখা হতো, দুই দিকে দুটো বার দিয়ে বা মডিউলাসের মতো সাইন দিয়ে, এটা বড় সড়ো মডিউলাস, বড় সড়ো দুদিকে দুটো বার পড়ে যেত। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা হচ্ছে কীভাবে, এরকম একটা থার্ড ব্র্যাকেটের সাহায্য নিয়ে অথবা এরকম ফার্স্ট ব্র্যাকেটের সাহায্য নিয়ে আমরা এভাবে ম্যাট্রিক্সটা লিখে থাকি। এখন যেটা বিষয়, ডিটারমিনেন্টেও যে বক্তব্যগুলো দেখ বলেছি, যে আমাদের কি হয়, যে এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে আমরা রো বলি, তাই তো এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে রো বলি, আর যেগুলো দাঁড় করানো থাকে সেগুলোকে আমরা কি বলি, কলাম বলি। এরকমভাবে ডিটারমিনেন্টের যে কটা রো থাকে আর যে কটা কলাম থাকে তার উপর বেস করে কি হয়, ডিটারমিনেন্টের একটা অর্ডার হয়, মানে ক্রম হয়। যেমন এই ডিটারমিনেন্টটা সাপোজ তিনটে রো তিনটে কলাম থাকে, তাহলে তার অর্ডার কি হবে, 3x3। এইটা থেকে আমরা কি বুঝতে পারি, তার ফার্স্ট সংখ্যাটা দিয়ে তার রো নাম্বারকে বোঝায়, আর সেকেন্ড সংখ্যাটা দিয়ে তার কলাম নাম্বারকে বোঝায়। এবং আমরা একেবারেই দেখে বলে দিতে পারি যে একটা ডিটারমিনেন্টে কটা রো আছে আর কটা কলাম আছে। এমনকি এই রো সংখ্যার কলাম সংখ্যাকে যদি মাল্টিপ্লাই করি, কটা এলিমেন্ট আছে সেটাও আমরা বলতে পারছি। ঠিক একই কনসেপ্ট অ্যাপ্লিকেবল আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন যেটা বিষয়, একটা ম্যাট্রিক্সের যেটা ঘটতে পারে, যে দেখ রো সংখ্যা আর কলাম সংখ্যা সবসময় সেম হবেই তার কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে ভালো করে লক কর কথাটা, ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো সংখ্যা আর কলাম সংখ্যা অবশ্যই সেম হবে। রো সংখ্যা আর কলাম সংখ্যা অবশ্যই সেম হবে, ইকুয়াল হতে বাধ্য। কার ক্ষেত্রে? ডিটারমিনেন্টের ক্ষেত্রে, যেটা আমি অলরেডি ডিটারমিনেন্ট চ্যাপ্টারেও বলে এসেছি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো নাম্বার আর কলাম নাম্বার যে সবসময় সেম হবেই তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, ধর এরকম একটা ম্যাট্রিক্স আমরা ওইখানে লিখতে পারি, এরকম টাইপের ভাব, 1 3 2 লিখলাম, -1 0 5 লিখলাম, 7 2 1 লিখলাম।
আচ্ছা এইবার দেখ এইটা এই ম্যাট্রিক্সের কি হচ্ছে দেখ, এটা হলো দেখ তিনটে রো আছে তিনটে কলাম আছে, তিনটে রো আছে তিনটে কলাম আছে, তাহলে কি এটা একটা অবশ্যই ম্যাট্রিক্স ফর্ম তো বটেই, এমনকি এটা ডিটারমিনেন্টও ফর্ম করতে পারে। কিন্তু সাপোজ ভাব আমি এই 7 2 1টা হাঁটিয়ে দিলাম, লাস্টে 7 2 1টাকে হাঁটিয়ে দিচ্ছি, তাহলে যে জিনিসটা থাকবে এটা কি দাঁড়াচ্ছে, এই যে 1 3 2 আছে আর কি আছে 1 3 2 আছে আর -1 0 5 আছে, ঠিক আছে, এটা 0 আছে। তো যাই হোক 1 3 2 আর -1 0 5 এই যে ভ্যালুটা এটা দেখ দুটো রো, তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে আমরা সবসময় রো নাম্বার লিখি, সেটা ম্যাট্রিক্স হোক বা ডিটারমিনেন্ট হোক। তাহলে এটা কটা রো, দুটো রো, কারণ দুটো জিনিস শোয়ানো অবস্থায় আছে। আর কটা কালাম আছে দেখ, তিনটে কালাম আছে, এই যে 1 -1 3 0 আর 2 5, তাহলে কটা কালাম, তিনটে কালাম। তাহলে আমরা কি শিখলাম যে এখান থেকে, যে এখানে তো দুটো রো আছে আর তিনটে কালাম আছে, দুটো রো আর তিনটে কালাম। এবার এই যে এখানে তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কি দাঁড়ালো, ম্যাট্রিক্সের অর্ডার দাঁড়ালো 2 × 3, ম্যাট্রিক্সের অর্ডার দাঁড়ালো হলো 2 × 3। কিন্তু এই সেম অর্ডারের কোনো ডিটারমিনেন্ট থাকা সম্ভব কি না, কখনো সম্ভব নয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি বলছি, আবার বলছি, রিপিট করছি, রো আর কলাম নাম্বার অবশ্যই সেম হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা সেম হতেও পারে, এটা সেম নাও হতে পারে। ক্লিয়ার? তাহলে এই 2 × 3 অর্ডারের এই যেটা লিখলাম, এটা একটা অবশ্যই একটা ম্যাট্রিক্স কনফার্ম, এটা কখনো এটা ডিটারমিনেন্ট হতে পারে না, ঠিক আছে। আর অবশ্যই বাইরের এই ব্র্যাকেটটা দেখলে তো বুঝবি যে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে এটা ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা এখন বিষয়টা হলো, এই যে 2 × 3 অর্ডার হচ্ছে বা কখনো 3 × 3 অর্ডার হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সের তার উপর বেস করে ম্যাট্রিক্সকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ম্যাট্রিক্সের নাম হলো আয়তকার ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্সের নাম হলো বর্গাকার ম্যাট্রিক্স। কথাতেই নিশ্চয়ই পরিষ্কার জ্যামিতিক ধারণা স্বচ্ছ থাকলেই এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আয়তক্ষেত্র আমাদের নর্মালি কাকে বলছে, যে যাদের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হয় তাকে আয়তক্ষেত্র বলছে। তাহলে আয়তকার ম্যাট্রিক্স কাকে বলবে, নিশ্চিতভাবে বলতে পারছিস কাকে বলছে, আয়তকার ম্যাট্রিক্স যার কি হচ্ছে, রো আর কলামটা সেম নয়, দৈর্ঘ্য আর প্রস্থ সেম নয়। ভাব এইটা, ভাব দৈর্ঘ্যের কাজ করছে, এটা ভাব প্রস্থের কাজ করছে, বা ভাইস ভার্সা ধরতে পারিস, উল্টো ধরতে পারিস, যেটাই হোক না কেন, আলটিমেটলি দৈর্ঘ্য আর প্রস্থ সেম নয়, মানে রো আর কলাম নাম্বারটা সেম নয়। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারি, এই ম্যাট্রিক্সটাকে একটা আয়তকার ম্যাট্রিক্স বলতে পারি। এখন যদি আমরা একটা এরকম ম্যাট্রিক্স লিখি, ভাব এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম 3 4 0 1, দেখ ভালো করে যদি খেয়াল করিস, এর রো সংখ্যাও দুটো আর কলাম সংখ্যাও দুটো, তাহলে কি এর রো নাম্বার আর কলাম নাম্বার সেম, বা এটা বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থ সেম। তাহলে এটা কি ম্যাট্রিক্স, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে যার রো আর কলাম সেম নয় সেটি আয়তকার ম্যাট্রিক্স, যার রো আর কলাম সেম সেটি বর্গাকার ম্যাট্রিক্স। মূল কথা এটা। ক্লিয়ার? মিটে গেল। আচ্ছা এরপর চলে আসছি হলো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো জেনে নেওয়াটা খুব দরকারি, মানে এটা ডেফিনেশন তোর কখনোই আসবে না, কিন্তু এগুলো হলো ম্যাট্রিক্সের এবিসিডি বা অ আ ক খ। এখন যদি তুই এবিসিডি অ আ ক খ না জানিস বা শিখিস, খুব স্বাভাবিকভাবে তুই ওয়ার্ড গঠনও করতে পারবি না, খুব স্বাভাবিকভাবে তুই একটা সেন্টেন্স তৈরি করতে পারবি না। মূল বিষয় এইটাই, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের অ আ ক খগুলো এগুলো আমি ডিসকাস করছি প্রাথমিকভাবে, তো সেগুলো না জানলে বা না বুঝলে তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। তো যাই হোক, এই গেল ব্যাপার। এখন দেখ যেটা বলছিলাম, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। খুব স্বাভাবিকভাবে যে ম্যাট্রিক্সের প্রতিটা এন্ট্রি 0 0 0, সেটা আয়তকার ম্যাট্রিক্সই হোক বা বর্গাকার ম্যাট্রিক্সই হোক, মানে তাদের রো কলাম সেম থাকুক অথবা রো কলাম সেম না থাকুক, আলটিমেটলি কোনো একটা ম্যাট্রিক্সের যদি সব এলিমেন্টস 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি, নাল ম্যাট্রিক্স বলতে পারি। এটা যেমন আমরা একটা 2 × 3 অর্ডারে লিখেছি, আমরা চাইলে এরকমও লিখতে পারি যে 3 × 2 অর্ডার আছে, ভাব ভাব এরকমভাবে দাঁড় করানো আছে, ঠিক আছে। এটা দেখ 3 × 2 অর্ডার, এটা 2 × 3 অর্ডার, অথবা এরকমও হতে পারে যে 0 0 0 0, এরকমও হতে পারে 2 × 2 অর্ডার। তো যেটাই হোক না কেন, আলটিমেটলি প্রত্যেকটা ম্যাট্রিক্স কি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? এগুলো নাল ম্যাট্রিক্স। আচ্ছা এবার চলে আসি হলো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল কথার অর্থ কি, বাংলায় বলছে যাকে কর্ণ। তাহলে মূল বিষয়টা হলো যে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। কর্ণ ম্যাট্রিক্স হলো সেটা যার তোর কর্ণ বরাবর এলিমেন্ট আছে। এখন এখানে কোশ্চেনটা হলো কর্ণ বরাবর এলিমেন্ট,
সেইটা হলো একটা কর্ণ তো আমাদের এইভাবে থাকতে পারে, আরেকটা কর্ণ তো আমাদের এইভাবে হতে পারে। কোন কর্ণ বরাবর এলিমেন্ট আছে, আর বাকি এলিমেন্টগুলো কি ফাঁকা আছে? বাকি এলিমেন্টগুলো ফাঁকা নেই, বাকি এলিমেন্টগুলোর জায়গায় জিরো আছে ভাব। আর কর্ণ বরাবর, যেটা কর্ণ বলতে অ্যাকচুয়ালি বোঝায় হলো তোর মুখ্য কর্ণ বা ফার্স্ট ডায়াগোনাল। মুখ্য কর্ণ বা ফার্স্ট ডায়াগোনাল কাকে বলে? এই যে এই বরাবর, মানে বাম সাইডের উপর থেকে ডান সাইডের নিচে, বাম সাইডের উপর থেকে ডান সাইডের নিচে, এই কর্ণটাকে মুখ্য কর্ণ বা বেসিক ডায়াগোনাল বা তোর মেন ডায়াগোনাল যেটাই বলুক, এটা বলা হয়। বা প্রিন্সিপাল ডায়াগোনাল, একটা ইংলিশ শব্দ আছে প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা বলা হয়ে থাকে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স তখন ডিসকাস হয় যখন তার প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টস কিছু না কিছু ভ্যালু হিসাবে রয়েছে জিরো বাদে, অথবা এইটা বলতে পারি সবাই জিরো নয় একসাথে। ঠিক আছে? আর বাদ বাকি যে এলিমেন্টসগুলো আছে, বাদ বাকি এলিমেন্টসগুলো সবাই জিরো। ক্লিয়ার? যদি এরকম ঘটে তাহলে আমরা বলতে পারি সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। যেমন ভাব, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথাও বলার আছে, যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কখনোই আয়তকার ম্যাট্রিক্সের মধ্যে ডিসকাস হবে না। কারণটা কি? বা এই যদি এরকম থাকে 1 3 2 -2 1 0, এই যে একটা ম্যাট্রিক্স, এর দেখ প্রপার তুই কর্ণ পাবি না। এটা দেখ আয়তকার ম্যাট্রিক্স, অর্ডার 2 × 3, এটার কিন্তু প্রপার কর্ণ পাওয়া যাচ্ছে না। এইটা তো আর জ্যামিতিক চিত্র নয় যে আমরা দুটো শীর্ষবিন্দুকে যুক্ত করে দেবো তা একটা কর্ণ পেয়ে যাবো, সেরকম তো বিষয় না। এটা কর্ণ পেতে গেলে পরপর কর্ণ বরাবর এলিমেন্ট যেতে হবে, কোণা বরাবর এলিমেন্ট যেতে হবে। কিন্তু কোণা বরাবর এলিমেন্ট যাওয়া সম্ভব নয়, নিজেরাই দেখে বুঝতে পারছিস। এটা ডিসকাশন হতে, মানে 1 থেকে যদি স্টার্ট করি এই 1-এ গিয়ে শেষ চলে আসছে, যদি 0-তে গিয়ে পৌঁছাচ্ছে না, তাই তো? ঠিক কোণায় তো 0 আছে। তো ক্লিয়ারলি একটা আয়তকার ম্যাট্রিক্সের কখনোই কি, আয়তকার ম্যাট্রিক্স কখনোই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারে না। ক্লিয়ার? একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে তাহলে তাকে কী হতে হবে? অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সেইটা এরকম টাইপের হতে পারে 5 6 7। আচ্ছা এইবার যেটা বিষয়টা ঘটছে দেখ, এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? না, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না। এটার অর্ডার কত? প্রথম কথাটা অর্ডার কত বল? 3 × 3 এটার অর্ডার। ঠিক আছে, এবার এইটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কখন হবে? যখন শুধু তার ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, বাকি এলিমেন্টগুলো জিরো হবে। মানে ব্যাপারটা কেমন দেখ, আমি যদি এরকম করে দিতে পারি যে এই যে এখানটায় ভাব, আচ্ছা আমি এই জায়গাগুলো সরিয়ে দিচ্ছি, ঠিক ডায়াগোনাল বাদে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো ভাব সরিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো সরিয়ে দেওয়ার পরে এইবার এইখানটায় ভাব এলিমেন্টস আছে সব জিরো জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো। এইবার ভালো করে যদি অবজার্ভ করিস, দেখ এই ডায়াগোনাল যেটা রয়েছে এইটা হলো কর্ণ, যেটা এই ক্ষেত্রে সম্ভব হচ্ছিল না। সেটা কোন ক্ষেত্রে সম্ভব হয়েছে? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব হয়েছে। ঠিক আছে, এবার বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল যদি আমরা অবজার্ভ করি, কী কী রয়েছে? 2 0 7 রয়েছে, 2 0 7 রয়েছে। এবার এইটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কেন বলছি? অ্যাকচুয়ালি ওর ঠিক মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, যেটা আমি বললাম বাম দিকের মাথা থেকে ডান দিকের নিচ পর্যন্ত যাবে, সেই বরাবর এলিমেন্টস রয়েছে, কিন্তু বাকি এলিমেন্টসগুলো কী রয়েছে? বাকি এলিমেন্টসগুলো জিরো রয়েছে। এইবার কারো প্রশ্ন আসতে পারে এখানেও তো মাঝখানে জিরো রয়েছে। হ্যাঁ, এখানে মাঝখানে জিরো থাকুক, ঠিক আছে, কিন্তু সবাই জিরো নেই। এই যে মুখ্য কর্ণ বরাবর যদি 2-এর জায়গাতেও জিরো থাকতো, 7-এর জায়গাতেও যদি জিরো থাকতো, তবে তাকে আমি কি বলতাম? নাল ম্যাট্রিক্স বলতাম। কিন্তু এখানে দেখ সব জায়গায় জিরো নেই, মাত্র একটা জায়গায় জিরো আছে। এবং এটাও বলে রাখি, যদি ভাব 7-এর জায়গাতে জিরো আছে, 2-এর জায়গাতে 2ই রয়েছে, মানে এরকম যদি থাকে 2 0 0, তাহলে এটাকে কি বলতে পারি? তাহলেও এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। মানে কি, মুখ্য কর্ণ বরাবর যদি অন্তত একটি অশূন্য বা নন জিরো ভ্যালু থাকে, মুখ্য কর্ণ বা ডায়াগোনাল বরাবর, মেন ডায়াগোনাল বরাবর যদি একটি অন্তত অশূন্য বা নন জিরো ভ্যালু থাকে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে কী বলতে পারি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? আর যদি সবাই শূন্য হয়ে যায় ডায়াগোনাল বরাবর, তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্সটা কী ম্যাট্রিক্স হয়ে যাবে? নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা এবার একটা ভাইটাল জিনিস, সেটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি পুরো ম্যাট্রিক্স চ্যাপ্টারে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভূমিকা খুব মারাত্মক। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলছে? এখানটায় একটু নোট ডাউন করে দিই। আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটাকে বাংলায় বলছে হলো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, ঠিক আছে, একক ম্যাট্রিক্স। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটাকে বলছে
যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কোণা বরাবর বা কর্ণ বরাবর সবাই ওয়ান, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সবাই ওয়ান, সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সকে বলা হয় হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখ এই জায়গাটা দেখ, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটার কর্ণ বরাবর তিনটে ভ্যালুই হলো ওয়ান, আর অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স যেহেতু বাকি ভ্যালু বা বাকি এন্ট্রিগুলো কী সব জিরো, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কী বলতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এইবার খেয়াল কর এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের? এই ম্যাট্রিক্সটা হলো 3x3 অর্ডারের, কারণ এটা তিনটে রো তিনটে কলাম। আচ্ছা, তাই এই ম্যাট্রিক্সটাকে, যাই হোক, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেহেতু, এর ফার্স্ট লেটার আই এর জন্য এটাকে আই দিয়ে লেখা হয়। তাই যেখানে আই লেখাটা দেখবি সেখানে কি বুঝবি? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। আচ্ছা, যদি আই এর নিচে এরকমভাবে 3 থাকে তাহলে কি বুঝবি? তাহলে বুঝবি এটা 3x3 অর্ডারেরই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। কি I3 যদি থাকে তাহলে কি বোঝাচ্ছে? যেটা 3x3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো জায়গায় I2 থাকে তাহলে আমরা কি বুঝবো? এটা কি বোঝাচ্ছে? এটা 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স কী হবে? ঠিক কোণা বরাবর 1 1 যাবে, আর বাদ বাকিগুলো কি 0 0 হবে। অর্থাৎ কি, যেটা 2x2 অর্ডার অবশ্যটা ম্যাট্রিক্স যার কোণা বরাবর 1 আছে। ক্লিয়ার? মূলত I2 আর I3 তোদের লাগবে। এবার অঙ্কের ভিত্তিতে কখনো কখনো নিজেকে বুঝে নিতে হবে। ভাব I2 বা I3 কথাটা মেনশন করেনি, মানে 2 মেনশন করেনি, 3 মেনশন করেনি, এবার অঙ্কটা চলছে, ভাব 3 অর্ডারের অঙ্ক চলছে, তাহলে তোকে বুঝতে হবে কি সেখানে আমাদের I3কেই বোঝাতে চাইছে। অথবা নিজের যদি প্রয়োজন মনে হয় তাহলে I3কেই আনতে হবে, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় 2 অর্ডারের অঙ্ক চলে তাহলে বুঝে নিতে হবে সেটা হলো I2কে বোঝাতে চাইছে। ক্লিয়ার? তাহলে এই হলো I2 বা I3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরকম করে I4 I5 I6 যা খুশি হতে পারে হায়ার জায়গায়, ঠিক আছে? সেটা নিজের মতো করে চেঞ্জ করে নিতে হবে যখন হায়ার স্টাডি করবে, ঠিক আছে? ঠিক কোণা বরাবর 1 চলতে থাকবে। আচ্ছা, এই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এখন জানার বিষয়টা হলো যে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স কী করে বের করব, বা যাকে বলছে হলো ট্রান্সপোজ, ইংলিশে বলছে হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বা বাংলায় বলছে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স কীভাবে বের করব? ভাব এ একটা ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স বলতে কী বোঝায়? 2 3 -1 2। আচ্ছা, এখানে আমরা এটা একটা কাজ করি, এরকম লিখে দিলাম 2 3 0 -1 2 5। মানে ক্লিয়ারলি এটা দেখ 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স যেখানে রো সংখ্যা দুটো আছে, কলাম সংখ্যা তিনটে আছে। এবার এই ম্যাট্রিক্সটা তোকে ট্রান্সপোজ বের করতে দিল, মানে এ ট্রান্সপোজ লিখব। আচ্ছা, এ ট্রান্সপোজটাকে আমরা আর কীভাবে লিখতে পারি? যেমন এ ট্রান্সপোজ এভাবে লিখতে পারি, এর বাইরে আমরা লিখতে পারি এ ড্যাশ লিখতে পারি, এর বাইরে কোনো কোনো জায়গায় এই জিনিসটাও লেখা হয়ে থাকে যে স্মল টি, অথবা কোনো কোনো জায়গায় এ মাথায় সিও দিয়ে দিতে পারে। তো জেনারেলি এ ক্যাপিটাল টি বা এ স্মল টি বা এ ড্যাশ, এই তিনটে জিনিস বেশি অ্যাপ্লাই হয়। এ মাথায় সি বলতে এ কমপ্লিমেন্টকে বোঝায়, যদিও সাধারণত এটা ম্যাট্রিক্স থিওরিতে অ্যাপ্লাই হয় না, এটা সাধারণত সেট থিওরিতে অ্যাপ্লাই হয়। কিন্তু কিছু কিছু জায়গায় এই ধরনের জিনিস লিখে দিতেও পারে, এটা আমি হায়ার স্টাডিজের কনসেপ্টে জাস্ট বললাম, আর কিছু না। তো এটা মাথায় রাখিস। তো যাই হোক, আলটিমেটলি এ একটি ম্যাট্রিক্স যদি এরকম হয় তাহলে আমরা এ ট্রান্সপোজ কী করব, এটা অলরেডি ডিটারমিনেন্টও ডিসকাস করেছি। ট্রান্সপোজ বা পরিবর্ত বলতে কী বোঝায়? যেখানে রোগুলোকে মানে শোয়ানো জিনিসগুলোকে আমরা দাঁড় করিয়ে দিই, আর দাঁড় করানো জিনিসগুলোকে আমরা কি শুয়ে দিই। তাহলে এখানে শোয়ানো কী রয়েছে 2 3 0, সেগুলোকে আমরা কি করব? দাঁড় করিয়ে দেবো। আর কি আছে -1 2 5, একেও দাঁড় করিয়ে দিই। আলটিমেটলি ম্যাট্রিক্সটা এরকম দাঁড়িয়ে গেল। আপনি কি দেখতে পাচ্ছি, যেগুলো দাঁড় করানো ছিল সেগুলো আপনি কী হয়েছে? শুয়ে গেছে, ঠিক আছে? 2 -1 3 2 0 5 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে খুব স্পষ্টতই আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সটা ছিল 2x3 অর্ডারের, সেটা যখনই আমরা ট্রান্সপোজ করলাম সেটার অর্ডার কি হয়ে গেল? 3x2। ভালো করে খেয়াল কর, এই যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেই ম্যাট্রিক্সটের হলো তিনটে রো, তাই আমরা 3 আগে লিখেছি, আর হলো দুটো কলাম, তাই 2 পরে রেখেছি। তাহলে 2x3 ম্যাট্রিক্সের যখনই ট্রান্সপোজ করবো সেটা 3x2 হয়ে যাবে। অথবা মূল বিষয়টা কি, যখনই ট্রান্সপোজ করবো রোটা কলাম হয়ে যাবে আর কলাম সংখ্যাটা রো হয়ে যাবে, এই হলো ট্রান্সপোজ। আচ্ছা, মিটলো? আচ্ছা, এখন দেখ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপর বেস করে আমরা কোনো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স নাকি নন সিমেট্রিক ম্যাট্রিক্স সেটা ডিসকাস করতে পারি। কি সিমেট্রিক ম্যাট্রিক্স বা নন সিমেট্রিক ম্যাট্রিক্স কী, সেটাকে বাংলাতেও বলা হচ্ছে হলো সিমেট্রিক ম্যাট্রিক্সকে বলা হয় হলো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম। আচ্ছা, আগে আমি প্রতিসম ম্যাট্রিক্সটা বলে নিই। প্রতিসম ম্যাট্রিক্সটা হলো যেখানে
কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরেও যদি সেই ভ্যালুটা মেন ম্যাট্রিক্সের সেম থেকে যায়, মানে এ ট্রান্সপোজ যদি এ নিজেই হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্স। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখাতে চাই, এক্সাম্পল নিজের মতোই বানিয়ে নিতে পারিস। ভাব 2 3 0 3 0, এখানে 5 7 7, এখানে ভাব 1 আছে, ঠিক আছে। এবার এইটা হলো এ ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার এই ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ নিই তাহলে কী হবে, এ ট্রান্সপোজ। তাহলে কী হবে, রোগুলো কালাম হয়ে যাবে। রোতে দেখ 2 3 0 আছে, তাহলে সেটা কালাম বরাবর লিখবো, তাহলে কী হবে 2 3 0। তারপরে কী হয় 3 5 7, তারপরে দেখ 3 5 7 লিখলাম। তারপরে কী হয় 0 7 1 0 7 1 লিখলাম। কিন্তু আলটিমেটলি দেখ লেখার পরে কী দাঁড়ালো, এ ম্যাট্রিক্স যা ছিল এ ট্রান্সপোজও আমি সেমই পেয়েছি। ভালো করে খেয়াল কর, 2 3 0 3 5 7 0 7 1। আলটিমেটলি বলতে পারি এ ট্রান্সপোজের মান আর এর মান কি সেম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমাদের হলো, এই এ ম্যাট্রিক্সকে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, এই এ ম্যাট্রিক্সকে এখন আমরা বলতে পারি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার বিপ্রতিসম ম্যাট্রিক্স কি? বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা ঘটে, বা ইংলিশে বলছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বিপ্রতিসম, বা কি বললাম, স্কিউ সিমেট্রিক। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, যদি এ ট্রান্সপোজের ভ্যালু যদি দেখা যায় মাইনাস এ হয়, এ ট্রান্সপোজের ভ্যালু যদি মাইনাস এ হয়। আচ্ছা, আমি একটা এ ম্যাট্রিক্স এরকম নিচ্ছি, দেখ একটা ছোট নিতে পারি, এত বেশি বড় ভেবে লাভ নেই। আমি জাস্ট একটা 2 × 2 অর্ডারে দেখালাম আপাতত। 2 - 3 3 0, 2 - 3 3 0, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটার আমরা এইটাকে, আচ্ছা এইটা একটু চেঞ্জ করে দিই। ভাব এইখানটায় 2 নেই, এখানে ভাব 0 আছে, ঠিক আছে। 0 - 3 3 0 এরকম লিখলাম, 0 - 3 3 0। ওকে, এবার এই ম্যাট্রিক্সটা যদি তুই ট্রান্সপোজ নিস, কী হচ্ছে দেখ তো, এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের ভ্যালু কী হবে, 0 3 - 3 0, এটা হচ্ছে তো 0 3 - 3 0। কলামগুলো রো হয়ে গেছে, রোগুলো কলাম হয়ে গেছে, তাহলে 0 3 - 3 0 ট্রান্সপোজ নিলে আমরা এটা পাচ্ছি। এখন যদি আমরা ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিই, আচ্ছা এই প্রসঙ্গে বলে নিই, একটা বিষয় মাঝখানে ডিসকাস করা হয়নি, সেটা মাঝে ডিসকাস করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখানটা আমি বলে দিচ্ছি যে কোনো একটা ম্যাট্রিক্সকে, ভাব এখানে লেখা আছে 1 2 3 4, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বাইরে কিছু দিয়ে একটা গুণ করি, ভাব 5 দিয়ে গুণ করলাম, তাহলে কি বোঝায়? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বাইরে কিছু দিয়ে গুণ করা হয়, তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা পদকে গুণ করা বোঝায়। এটা হয়তো ডিটারমিনেন্টের সময় আমি বলেছিলাম যে ডিটারমিনেন্টে কি হয়, একটা রো অথবা যে কোনো একটা কলামকে গুণ করা বোঝায়। বা যদি ডিটারমিনেন্ট হতো তাহলে হয় 1 3-কে গুণ করতো, অথবা 2 4-কে গুণ করতো, অথবা 1 2-কে গুণ করতো, অথবা 3 4-কে গুণ করতো, মানে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে গুণ করতো। কিন্তু এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বাইরে কিছু দিয়ে গুণ করা বলতে বোঝায় হলো প্রতিটা এলিমেন্টকে গুণ করা। তাহলে 1-কে গুণ করলে কী হবে 5, 2-কে গুণ করলে কী হবে 10, 3-কে গুণ করলে 15, তারপর 4-কে গুণ করলে 20। আলটিমেটলি এইটা যদি একটা ম্যাট্রিক্স এ হয়, এই ম্যাট্রিক্সটা কাকে রিপ্রেজেন্ট করছে, এই ম্যাট্রিক্সটা 5A-কে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের বাইরে থেকে কোনো জিনিস দিয়ে গুণ করা বলতে বোঝায় ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি গুণ করা। ক্লিয়ার? প্রতিটা এলিমেন্ট। এমনকি ম্যাট্রিক্সে যদি কোনো একটা জিনিস আমরা কমন নিতে হয়, সেই ক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রতিটা এলিমেন্ট থেকে কমন যাচ্ছে কিনা। ডিটারমিনেন্টের সময় আমরা কী করতাম, ডিটারমিনেন্টের সময় কিন্তু দেখতাম যে একটা রো থেকে কমন যাচ্ছে কিনা, অথবা একটা কলাম থেকে কমন যাচ্ছে কিনা। তো ম্যাট্রিক্সে আমাদের লক্ষ্য করতে হবে প্রতিটা এলিমেন্ট থেকে কমন যাচ্ছে কিনা। প্রতিটা এলিমেন্ট থেকে যদি এরকমভাবে 5 কমন যায়, তবেই আমরা এরকম 5 কমন নিয়ে লিখতে পারবো ভেতরে কি 1 2 3 4। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই কথাটাই এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, এই জিনিসটাই যদি আমরা এই জায়গাটায় অ্যাপ্লাই করি, দেখ এখানে 0 3 - 3 0 এসছে, এখান থেকে যদি আমরা -1 কমন নিই, তাহলে কি পুরো প্রতিটা এলিমেন্ট থেকে মাইনাস কমন যাচ্ছে? তাহলে মাইনাস কমন গেলে কি হচ্ছে 0 - 3, এখানে 3 হচ্ছে, এখানে 0 হচ্ছে। খেয়াল কর, আলটিমেটলি দেখ 0 - 3 3 0 কোন ম্যাট্রিক্সটা বোঝাচ্ছে, এ ম্যাট্রিক্সটা। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা আমরা কী লিখতে পারছি, এই ভ্যালুটা আমরা লিখতে পারছি মাইনাসে। খেয়াল কর, যে ভ্যালুটা আমরা লিখতে পারছি হলো -A। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়ালো যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -A।
এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, এটা ট্রান্সপোজ সাইন আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, মানে কি এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে প্রতিসম বিপ্রতিসম, ওকে। আচ্ছা, সঙ্গে আমি কোনো একটা জিনিস স্কেলার গুণ করলে, বাইরে থেকে কোনো একটা ভ্যালু গুণ করলে কী হবে, বা কোনো একটা জিনিস কমন নিতে গেলে কী করতে হবে সেটাও ডিসকাস করে দিলাম। ওকে, এইবার দুটো ম্যাট্রিক্স যদি থাকে তাকে আমরা কীভাবে যোগ করব। ভেরি সিম্পল একটা জিনিস দেখ, দুটো ম্যাট্রিক্স তখনই আমরা যোগ করতে পারি যদি তাদের রো সংখ্যা আর কলাম সংখ্যাটা পুরো সেম হয়, মানে দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্সই নিজেদের মধ্যে যোগ হতে পারে। দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স বলতে আমি কী বলতে চাইছি, যদি একটা 2x3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তার সাথে কে যোগ হতে পারবে, একমাত্র সেই যোগ হতে পারবে যার অর্ডার কি অ্যানাদার 2x3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? একটা 2x3 অর্ডারের ম্যাট্রিক্সের সাথে অ্যানাদার 2x3 ম্যাট্রিক্সই কেবলমাত্র যোগ হতে পারে। ওকে, কীভাবে যোগটা করবো, ভাব 1 2 0 -1 7 2 3 4 -1 2 1 9, এরকমভাবে একটা ভ্যালু রয়েছে, এটা তোকে যোগ করতে দিল। ঠিক আছে, এবার এই যোগফলটা কী হবে, এই যোগফলটা ভেরি সিম্পল। আমি কি বললাম, দুটো সেম অর্ডার আছে সেটা আমাদের আগে চেক করতে হবে, তাদেরই কেবলমাত্র যোগ হতে পারে। ঠিক আছে, সেম অর্ডার যদি না হয় তাহলে কিন্তু কখনো যোগ হবে না। ওকে, এবার দ্বিতীয় কথা হলো যোগটা কী করে করব, কিচ্ছু না, ভেরি সিম্পল বিষয়, যে দেখ কোন পজিশানে কে রয়েছে, যে যার নিজের পজিশানের এলিমেন্টের সাথে যোগ বিয়োগ হবে, যে যার নিজের পজিশানের এলিমেন্টের সাথে যোগ বিয়োগ হবে। দেখ 1, ঠিক 1-এর রেসপেক্টিভ পজিশানে এই ম্যাট্রিক্সটায় কে রয়েছে, তবে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা যদি বি ম্যাট্রিক্স হয়, আমি এরকম একটু লিখে নিলাম, তাহলে এ ম্যাট্রিক্সে যে পজিশনে 1 আছে, বি ম্যাট্রিক্সে সেই পজিশনে কে আছে, 3 আছে। তো প্র্যাকটিক্যালি আমরা এটা কী বের করছি, এ প্লাস বি বের করছি, মানে দুটো ম্যাট্রিক্সের যোগ বের করছি। তাহলে অ্যান্সারে কী আসবে, দেখ 1-এর সাথে যোগ হবে কি 3, তাহলে কত হবে 4। ওকে, তারপরে কী হবে, 2-এর সাথে যোগ হবে কি 4, কত হবে 6। ওকে, তারপরে কী হবে, 0-র সাথে যোগ হবে কি -1, কত হবে -1। ওকে, তারপরে কি আসছে, -1-এর সাথে যোগ হচ্ছে কি 2, -1-এর সাথে 2 যোগ হলে কি হচ্ছে 1। ওকে, তারপরে কি আসছে দেখ, 7-এর সাথে যোগ হচ্ছে 1, 7-এর সাথে 1 যোগ হলে কত হচ্ছে 8। ওকে, তারপরে দেখ 2-এর সাথে যোগ হচ্ছে 5, যোগ হলে কত হচ্ছে 7। আলটিমেটলি আমরা ম্যাট্রিক্সটা পেলাম 4 6 -1 1 8 7। ক্লিয়ার? এমনকি যদি এখানটায় প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রেও কী হবে, বিয়োগ হবে, সে বিয়োগ করে ফেলতে পারবি, তার মানে কি এ মাইনাস বি হবে। আমি জাস্ট একটা এলিমেন্ট লিখছি, কারণ ফার্স্ট এলিমেন্ট কি 1 থেকে বিয়োগ হবে কি 3, 1 থেকে 3 বিয়োগ হলে কী হয় -2, এরকমভাবে 2 থেকে বিয়োগ হবে কি 4, এটাও কী হয় -2, তারপরে 0 থেকে বিয়োগ হবে কি -1, 0 থেকে -1 বিয়োগ হলে কী হয় শুধু 1। এরকমভাবে প্রতিটা এলিমেন্টকে আমরা বের করে নিতে পারি। তো এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগ করতে পারি বা দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি অবশ্যই তাদের কি সেম হতে হবে, অর্ডার সেম হতে হবে। কখনোই কিন্তু অর্ডার যদি ডিফারেন্ট হয়, যদি এরকম দেখা যায় যে ভাব 3 4 2 -1 দিয়েছে, তার সাথে তোকে যোগ করতে দিয়ে দিল একটা 3 7 2 8 9 1, এটা কখনোই যোগ করা সম্ভব নয়। কেন যোগ করা সম্ভব নয়, এটার অর্ডার হলো 2x2 আর এটার অর্ডার হলো কত 3x2। দেখ 3টে রো আছে, দুটো কলাম আছে। এইবার কেউ যোগ করতে নিলে তো প্রথম দুটো রো যোগ হচ্ছে, থার্ড রোটার সাথে কে যোগ হবে, কেউ যোগ করার তো নেই। ঠিক আছে, ওই কারণে এরকম যদি ঘটে যে তাদের অর্ডারটা আলাদা, রো কলাম নাম্বার আলাদা, তাহলে তারা কখনোই নিজেদের মধ্যে যোগ বিয়োগ হবে না। শুধু যোগ না, বিয়োগও হবে না, একই ব্যাপার যোগ বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি দুটো ম্যাট্রিক্সে। ওকে, যাই হোক, এই হলো বিষয়। আচ্ছা, এবার দুটো ম্যাট্রিক্সের গুণ কি করে করতে পারি। দুটো ম্যাট্রিক্সের গুণ অলরেডি আমি ডিটারমিনেন্টটা করানোর সময় শিখিয়েছি, সেখান থেকেও তোরা দেখতে পাবি, তবুও আমি একটু ডিসকাস করে দিই। আমি এখানটায় এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখ দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কখন করতে পারবো সেটা আগে বুঝতে হবে। দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা তখনই করতে পারি যদি ভাব প্রথম ম্যাট্রিক্সটার রো সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সটা যদি কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি রো সংখ্যা সেম হয়। ভাব প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আছে কিউ, আর তার সাথে যেটা তোকে গুণ করতে দিয়েছে বি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের রো সংখ্যা আছে ভাব কিউ। খেয়াল কর এই জায়গাটা,
একটু ইয়ে হয়ে গেল। এখানটায় আমি একটুখানি ক্লিয়ার করে দিয়ে আরেকবার লিখছি, এগুলো দেখতে পাস। এই ম্যাট্রিক্সটার ভাব আছে কিউ ক্রস এন। তো প্র্যাকটিক্যালি কী দাঁড়ালো, দেখ প্রথমে এ একটা ম্যাট্রিক্স আর এটা বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের অর্ডার কি পি ক্রস কিউ, আর বি ম্যাট্রিক্সের অর্ডার কি কিউ ক্রস এন। ভালো করে যদি খেয়াল করিস কি ঘটছে, প্রথম ম্যাট্রিক্সের যেটা প্রথম ম্যাট্রিক্সের এটা কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যেটা রো সংখ্যা সেই দুটো দেখ সেম এসছে, তাহলেই এরা নিজেদের মধ্যে গুণ হতে পারে। আর যেটা গুণফল বেরোবে সেই গুণফলটা কি বেরোবে, প্রথমটার রোটাকে নেবে আর দ্বিতীয়টার কলামটাকে নেবে, তাহলে এই মাঝখান থেকে কিউটা সরে যাবে। ক্লিয়ার? তাহলে গুণ হওয়ার শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সেম হয় তবেই আমরা গুণ করতে পারি। আর গুণ করার পরে গুণফল কি হয়, প্রথম ম্যাট্রিক্সের রোটা বসে যায় আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা বসে যায়। ঠিক আছে? তো এবার গুণটা করার সময় আমরা কীভাবে গুণ করব সেটা দেখা যাক। গুণটা করার সময় ধর আমি একটা প্রথমে ম্যাট্রিক্স লিখে দিলাম, ম্যাট্রিক্স আছে 2 3 -1 4 2 1। ঠিক আছে, এর সাথে গুণ করছি ভাব আমি অন্য কালি দিয়ে লিখি 1 2 -3 0 5 2। জাস্ট আরবিটারিলি যা খুশি নিয়েছি। ঠিক আছে, তো দুটো ম্যাট্রিক্স, প্রথম কথা দুটো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব কি, আমি লিখে তো ফেললাম। প্রথম ম্যাট্রিক্সটার অর্ডার কত, প্রথম ম্যাট্রিক্সের অর্ডার 2 × 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার কত, সেটাও 2 × 3। তাহলে এইটার কলাম সংখ্যা 3, এটার রো সংখ্যা 2, তাহলে এটা গুণ করা সম্ভব নয়। এর কলাম আর এর রো সেম হতে হবে, এটা গুণ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তাহলে আমাকে কী করতে হবে, এটা গুণ তখনই হতে পারে যদি এইটা এরকম হয়। দেখ আমি এটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি। ভাব এইটা এরকম রয়েছে 1 2 0 5 3 7 এরকম রয়েছে ভাব। ঠিক আছে, 3 7। আর এটাকে লম্বা করে দিলাম। তাহলে কি প্রথম ম্যাট্রিক্সের অর্ডারটা হলো 2 × 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডারটা কত, 3 × 2। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার 2 × 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার কি 3 × 2। তাহলে অ্যাকচুয়াল যেটা অ্যান্সার আসবে তার অর্ডার কী হবে, মাঝখানে দেখ এই ভ্যালুটা কি আছে, সেম ভ্যালু আছে 3 3, তাহলে মাঝখানে এই 3টা সরে যাবে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হবে 2 × 2। এটা রো নেবে, ওইটার কলাম নেবে, তাহলে অ্যান্সার হবে আলটিমেটলি 2 × 2। এবার করবোটা কী করি, আমি দেখ এটা ডিটারমিনেন্টও ডিসকাস করেছিলাম। ঠিক এই রো বরাবর যাব, কলাম বরাবর নামবো, রো বরাবর যাব, কলাম বরাবর নামবো। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু অন্যরকমভাবেও করতে পারি, যে আমরা কলাম বরাবর গিয়ে রো বরাবর যেতে পারি, অথবা কলাম কলাম করতে পারি, অথবা রো রো করতে পারি। কিন্তু ম্যাট্রিক্স মানে এখানে যেটা চলছে আর কি এই চ্যাপ্টার, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সবসময় এইটাই করতে হবে যে রো বরাবর যাব আর কলাম বরাবর নামবো, মানে ছাদ দিয়ে দৌড়ে গিয়ে লাফিয়ে পড়বো। ঠিক আছে, এই কনসেপ্টটাই রাখতে হবে, কিন্তু রো বরাবর যাব, কলাম বরাবর নামবো। ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে বিষয়টা দেখ, আমি কিভাবে মাথায় রাখতে বলেছিলাম মনে কর। দেখ প্রথম কথা হলো যে এইখান থেকে শিওর হয়ে নিবি যে নতুন ম্যাট্রিক্স যেটা হবে তার অর্ডার কী হচ্ছে 2 × 2। আচ্ছা, এটা 2 × 2 ম্যাট্রিক্স এরকমভাবে আমরা লিখে ফেলি 2 × 2। ঠিক আছে, আচ্ছা একটু বড় জায়গা নিয়ে লিখি তাহলে ডিসকাস করতে সুবিধা হবে। আর একটু বড় জায়গা নিলাম আমি। ঠিক আছে, 2 × 2 ম্যাট্রিক্স। আচ্ছা, 2 × 2 ম্যাট্রিক্স মানে কি, 2 × 2 ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা কটা হয়, 2 × 2 কেন হলো নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এখান থেকে এই যে এইটা সরে গেল আর এইটার রোটা নিয়েছে আর এইটার কলামটা নিয়েছে। যদি এখানে কলামটা 2 না থেকে অন্য কিছু থাকতো তাহলে অন্য কিছু হতো, এখানেও রোটা অন্য কিছু থাকলে এখানেও অন্য কিছু হতো। এখানে সবসময় এই দুটো সেমই হতে হবে তার কোনো মানে নেই, আলাদাও হতে পারে, কিন্তু এই মাঝখানের এটা সেম হবে। গুণ করার শর্ত হলো এই মাঝের এই যে 3 3 দেখ সেম হয়েছে, এটা অবশ্যই সেম হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বিষয় আমি 2 × 2 ম্যাট্রিক্স বুঝে গেছি, তো সেই ক্ষেত্রে এর এলিমেন্ট সংখ্যা কত হবে, 2 × 2 করলে কত হয়, 4টে এলিমেন্ট হয়। 4টে এলিমেন্টকে আমরা পজিশন অনুযায়ী কীভাবে লিখতে পারি, এটা আমি ডিটারমিনেন্টও দেখিয়েছি যে A11 11 দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝাই, ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। তারপরে কি A12 মানে কি
ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট, তারপরে কী হবে A21 মানে সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট, তারপরে কী হবে সেকেন্ড রো সেকেন্ড কলামের এলিমেন্ট মানে A22। ওকে, তাহলে কী দাঁড়াবে, প্রথমে হলো A11 কী হবে, যে আমরা ওই কাজটাই করি যে ঠিক সোজাসুজি যাব, মানে রো বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে A11 বলতে কী বোঝাচ্ছে, দেখ A11 মানে কি ফার্স্ট রো আর ফার্স্ট কলাম গুণ করবো। আচ্ছা, এখানে ফার্স্ট রো আর এই ফার্স্ট কলাম যদি গুণ করি কী হবে, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, তাহলে 2 × 1 তাহলে কত হচ্ছে 2। ওকে, তারপরে কি বসবে প্লাস ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট মানে 3, ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট মানে 0, 3 × 0 মানে কত বসবে 0। এখানে আবার ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট মানে -1 আর ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট মানে 3, -1 × 3 কত বসবে -3। তাহলে এইভাবে আমরা কোন এলিমেন্টটা পেলাম, রেজাল্ট ম্যাট্রিক্সটার A11 পেলাম। ঠিক আছে, একই রকমভাবে A12 কীভাবে পাবো, ফার্স্ট রো এর সাথে গুণ হবে কি সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর সাথে গুণ হবে হলো সেকেন্ড কলাম। আমার রেকমেন্ডেশন ভিডিওটাকে রিওয়াইন্ড করে করে বারবার দেখবি। ঠিক আছে, ভিডিও যখন আপলোড হচ্ছে রেকর্ড হয়ে যখন থাকছে তাহলে বারবার দেখারও সুযোগ আছে নিশ্চিতভাবে। তো রিওয়াইন্ড করে করে বারবার দেখবি, যে কথাগুলো বললাম ভালো করে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করবি। ক্লিয়ার? তাহলে কি A12 মানে কি ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো 2 3 -1 আছে, সেকেন্ড কলাম 2 5 7 আছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, এখানে হচ্ছে 4, 2 × 2 4, তারপরে 3 এর সাথে 5 মানে কত হচ্ছে 15, তারপরে হচ্ছে -1 এর সাথে 7 মানে -7। ক্লিয়ার? একই রকমভাবে এবার দেখ A21 যখন বের করবো কি সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে হবে দেখবি যে 4 আসবে, তারপরে 0 আসবে, তারপরে 3 আসবে, আর A22 কী আসবে সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাই 8 আসবে, 10 আসবে, 7 আসবে। ক্লিয়ার? এরপরে ফাইনাল অ্যান্সারটা লিখে দিই, ফাইনাল অ্যান্সারে কী হচ্ছে 2 - 3 মানে -1 হবে, আর এখানে কত হচ্ছে 15 হচ্ছে 19 থেকে 7 বাদ গেলে 12 থাকে, 12 হবে। তারপরে দেখ এখানে হচ্ছে মনে হয় 4 3 7 হচ্ছে, ঠিক আছে, আর এখানটায় হচ্ছে 18 আর সাথে 25 হচ্ছে। যাই হোক, নয়তো দেখে নিবি একটু ভালো করে। মূল বিষয়টা এইটা, কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে, নয়তো ভিডিও রিওয়াইন্ড করে দেখ আবার। এই হলো ম্যাট্রিক্স গুণের নিয়ম, ঠিক আছে, বা ম্যাট্রিক্স গুণটাকে আমরা কীভাবে করতে হবে সেটা বিষয়। তো বাদ বাকি উদাহরণও ভালো করে দেখবি। যাই হোক, আমি একটু বইয়ের সংক্ষিপ্তকরণটাতে নিয়ে যাই পিডিএফে। আচ্ছা, এখানটায় দেখ অলরেডি সবই ডিসকাস করেছি। এখানে 1 নম্বরের বেসিক ব্যাপার হলো আয়তকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তারপরে 2 নম্বরের বিষয়টা দিয়েছে, দেখ 2 নম্বরের বিষয়টা দিয়েছে শূন্য ম্যাট্রিক্স, তারপরে দিয়েছে একক ম্যাট্রিক্স, তারপরে দিয়েছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কখন হয়, যখন দুটো ম্যাট্রিক্সের সমস্ত পদ একই হবে, মানে যে যার পজিশানে যেন সেম হয়, ঠিক আছে, নিজের পজিশান ওয়াইজ, ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাট্রিক্স সমতা হবে। ঠিক আছে, আমি ওটা নিয়ে একটু বলে দিচ্ছি। পরিবর্ত ম্যাট্রিক্স ডিসকাস হয়েছে, প্রতিসম ম্যাট্রিক্স বিপ্রতিসম ম্যাট্রিক্স ডিসকাস হয়েছে, ঠিক আছে। তারপরে কি আছে দেখ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে ওই বাইরে থেকে যদি কোনো কিছু ভ্যালু দিয়ে গুণ করি অথবা কমন নিই, সেটা দেখ বিপ্রতিসম ম্যাট্রিক্স বোঝানোর সময় ডিসকাস করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দুটো ম্যাট্রিক্সের যোগ করার সময় এই ডিসকাশনটা করেছি, নিজের নিজের পজিশনের সাথে যোগ বা বিয়োগ হবে নিজের নিজের পজিশনের এলিমেন্টের সাথে। 9 নম্বর ব্যাপারটা হলো খুব বেসিক আলোচনা করেছে, দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা তিনটে ম্যাট্রিক্স এবিসির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পারি যে A + B = B + A হয়। নর্মাল যেহেতু যোগ হচ্ছে, যোগের ক্ষেত্রে কি খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা করতে বাধ্য। যে এই রুলটাকে কী বলে, রুলটাকে বলে কমিউটেটিভ রুল বা বিনিময় নিয়ম। বিনিময় প্রথা একদম সেই আদি যুগ থেকে চলে আসছে, যে ইটের পরিবর্তে গাধা দিচ্ছে, সোনার পরিবর্তে টাকা দিচ্ছে, টাকা তো ছিল না, সোনার পরিবর্তে দুধ দিচ্ছে, যা খুশি হচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে বিনিময় নিয়ম বলতে এটা বলছে যে এর পজিশানে বি চলে যাচ্ছে আর বি এর পজিশানে এ চলে যাচ্ছে। এর পজিশানে বি যদি আর বি এর পজিশানে যদি এ যায়, তাহলে যদি ভ্যালুটা সেম থাকে তাহলে সেটাকে বিনিময় নিয়ম বলে বা কমিউটেটিভ ল বলে, ঠিক আছে। দেখ, এটা বিষয় যে ম্যাট্রিক্সের যোগ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে, ম্যাট্রিক্সের যোগ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। তারপরে লটা হলো অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল হলো যে ব্র্যাকেটটা যদি আমাদের শিফট হয়, প্রথমে দেখ ব্র্যাকেটটা ছিল হলো A + B এর ঘাড়ে, সেই ব্র্যাকেটটা চলে গেল হলো B + C এর ঘাড়ে, আলটিমেটলি রেজাল্টটা তো সেম হবে। তো ম্যাট্রিক্সের যোগ এই নিয়মটাও মেনে চলে যে
অ্যাসোসিয়েটিভ ল। এই লগুলো ওরা লেখেনি, লগুলো অ্যাকচুয়ালি সেট তত্ত্বের বিভিন্ন নাম, যারা সেট তত্ত্ব ক্লাস 11-এ পড়েছিস তারা এই নামগুলোর সাথে পরিচিত, যে বিনিময় নিয়ম, অ্যাসোসিয়েটিভ নিয়ম বা সংযোগ নিয়ম। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা হলো কে দিয়ে যদি গুণ হয় তাহলে আলটিমেটলি কে প্লাস কেবি হবে। এই লটাকে বলা হয়, বাংলাতে বলে বন্টন সূত্র বা ইংলিশে বলে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে। 4 নম্বর হলো এর সাথে যদি জিরো, এটা জিরো বলতে জিরো ম্যাট্রিক্সকে বোঝানো হচ্ছে। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সকে জিরো দিয়ে লেখা হয়, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সকে কী দিয়ে লেখা হয়? আই দিয়ে লেখা হয়। ঠিক আছে। আচ্ছা, জিরোর নিচে যদি 3 থাকে তাহলে 3 অর্ডারের নাল ম্যাট্রিক্স, যদি 2 থাকে 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স। আইয়ের নিচে 3 থাকলে 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, আর 2 থাকলে 2 অর্ডারের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। মানে যার রো আর কলাম অবশ্যই 3 অথবা রো আর কলাম অবশ্যই 2। ক্লিয়ার? তাহলে a প্লাস জিরো ইকোয়ালস টু জিরো প্লাস এ ইকোয়ালস টু এ, এটা নর্মাল যোগ বিয়োগের কনসেপ্ট, আর কিছুই না। যে নাল ম্যাট্রিক্স মানে সব এলিমেন্টই জিরো, তো আলটিমেটলি যোগ করলে তো এ হবে। আচ্ছা, এর সাথে যদি কোনো একটা মাইনাস এ ম্যাট্রিক্স যোগ করি, মানে মাইনাস এ মানে বুঝতেই পারছিস যার প্রতিটা এলিমেন্টের সাথে মাইনাস গুণ আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সের সাথে যেটা যোগ করলে অ্যান্সার কী হবে? জিরো ম্যাট্রিক্সই হবে। আচ্ছা, আর এ প্লাস সি আর বি প্লাস সি যদি এরকম হয় তাহলে এ ইকোয়ালস টু বি হবে, এটা বলার আর অপেক্ষা রাখে না। আচ্ছা, এরপরে আসছে ম্যাট্রিক্স গুণ। ম্যাট্রিক্স গুণ ডিটেলস ডিসকাশন করেছি, সেই ডিসকাশনটা এখানটায় কিছু ভাষার মাধ্যমে বুঝিয়েছে। ভাষার মাধ্যমে বোঝাটা একটু জটিল হতে পারে, ভিডিওটা রিওয়াইন্ড করে একবার দেখে নিবি আরেকবার। তবে এখানে একটা ভাইটাল কথা, যেটা এই বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল নিয়ে যে বক্তব্যটা রাখছিলাম, ম্যাট্রিক্সের যোগ, কিছুক্ষণ আগে কী বলেছি, ম্যাট্রিক্সের যোগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু ম্যাট্রিক্সের যে গুণ সেটা বিনিময় নিয়ম সাধারণত সিদ্ধ করে না। শুনবি ভালো করে কথাটা, বিনিময় নিয়ম সিদ্ধ করে না। কে করে না? ম্যাট্রিক্সের গুণ। মানে কি, এ বি ইকুয়ালস টু বি এ, এটা না হওয়ারই চান্স বেশি, না হওয়ারই চান্স বেশি। খুব রেয়ার কেসে এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স সেম হয়ে যায়। মানে কারো যেন এটা কোনো ধারণা না হয় এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স সেম। এ বি মানে কি, এ ম্যাট্রিক্সটাকে প্রথমে রাখা হয়েছে আর বি ম্যাট্রিক্সটাকে পরে রাখা হয়েছে, আর বি এ ম্যাট্রিক্সটা কি, বি ম্যাট্রিক্সটাকে আগে রাখা হয়েছে, এ ম্যাট্রিক্সটাকে পরে রাখা হয়েছে। ঠিক আছে। এমনকি এ বি ম্যাট্রিক্স বেরোলেই বি এ ম্যাট্রিক্স যে আমরা বের করতেই পারবো তারও কোনো গ্যারেন্টি নেই। সমান হওয়া তো দূরের কথা, সবসময় বি এ ম্যাট্রিক্স বের করতে পারবোই তারও কোনো গ্যারেন্টি নেই। কারণটা কি বললাম, গুণ কখন করতে পারি? প্রথম ম্যাট্রিক্সটার কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো এর সাথে সমান হয়। এখন বিটাকে আগে আর এটাকে যদি পরে নিই তাহলে সেক্ষেত্রে ঘটতেই পারে যে প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সেম হলো না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বের করতে পারবোই তারও কোনো গ্যারেন্টি নেই। তবে দ্বিতীয় বিষয়টা মানে সংযোগ নিয়ম, এটা মেনে চলবে। এ বি তার সাথে সি গুণ করলে যা হবে, এটাকে বাইরে রেখে বিসি গুণ করে তারপরে এ গুণ করলে একই হবে। 3 নম্বরও এটা মেনে চলবে। 4 সি এ ইন্টু সিবি যদি হয় তাহলে এ ইকুয়ালস টু বি হবে, তার কোনো স্থিরতা নেই কারণ এটা গুণের উপর নির্ভরশীল। আচ্ছা, এর সাথে জিরো ম্যাট্রিক্স গুণ করলে জিরোই হবে, নিজেরা করে দেখতে পারিস, যে কোনো একটা ম্যাট্রিক্সে তার সাথে জিরো ম্যাট্রিক্স গুণ করতে পারিস। এর সাথে আই ম্যাট্রিক্স গুণ করলে সেটা এ হবে, সেটাও একটা করে দেখতে পারিস। আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বোঝাতে হচ্ছে যার কি কোনা বরাবর 1 আছে আর বাদ বাকি এলিমেন্টসগুলো কী আছে? 0 আছে। ঠিক আছে, তাহলে এর সাথে আই ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে কী পাবো? এই পাবো। ওকে। আর লাস্টেরটা খুব একটা দরকারি বিষয় নয়। এ নট ইকুয়ালস টু জিরো, বি নট ইকুয়ালস টু জিরো হলে এ বি ইকুয়ালস টু জিরো হতেও পারে। এটা ঘটে যেতে পারে, কারণ হলো ম্যাট্রিক্স গুণের উপর তারপরে যোগ বিয়োগের উপর ডিপেন্ডেন্ট করছে। গুণ করার পরে দেখা গেল প্রতিটা এলিমেন্ট জিরো চলে এলো, তাহলে এটা নাল ম্যাট্রিক্স হয়ে গেল, কিন্তু এ আর বি নিজে হয়তো নাল ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, এটা ঘটে যেতেই পারে। ওকে, এই হলো ব্যাপারটা। আচ্ছা, এখানে আরও কতগুলো জিনিস একটু মনে রাখলে সুবিধা হতে পারে। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে আসি, এইমাত্র বলছিলাম যে আমি বলবো, সেটা হলো যে দুটো ম্যাট্রিক্সের সমতা। দুটো ম্যাট্রিক্সের সমতা বলতে কী বোঝায়, মানে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স কখন সেম হবে? যদি তাদের ঠিক পজিশন ওয়াইজ এলিমেন্টগুলো সেম থাকে। মানে ভাবে এখানে যদি 2 থাকে, এখানেও এখানে কী থাকতে হবে? 2 থাকতে হবে। এখানে যদি -3 থাকে, এখানে কী থাকছে? -3 থাকতে হবে। আচ্ছা, এরকমভাবে এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এখানেও তাই থাকবে, এখানে থাকবে, মানে ঠিক পজিশন ওয়াইজ এলিমেন্টগুলো যদি পুরো টোটালি সেম হয় তাহলে আমরা বলতে পারি দুটো ম্যাট্রিক্স পুরো ইকুয়াল। আচ্ছা, এইবার দেখ, একটা তোকে এরকম জিনিস করলো যে একটা মান নির্ণয় করতে দিল, এক্সের মান নির্ণয় করতে দিল। ভাব এখানটায় এক্স লিখে দিয়েছে আর এখানটায় 4 লিখে দিয়েছে, আর এগুলো ভাব সেম আছে। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের এখানটায় এক্স লিখে দিয়েছে আর বি ম্যাট্রিক্সের এখানটায় 4 লিখে দিয়েছে তোকে, আর বাদ বাকি এলিমেন্ট সেম আছে। তোকে বলে দিল যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সমান, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে তোকে আবার বের করতে দিলে এক্সের মান কী।
খুব স্বাভাবিকভাবে এ আর বি ম্যাট্রিক্স যদি সমান হয় তার পজিশন ওয়াইজ এলিমেন্টের ভ্যালুগুলো সেম হবে। তাহলে এক্সের ভ্যালু আর এখানটায় কী আছে, এক্সের ভ্যালু তাহলে 4 আছে, তাহলে এক্সের ভ্যালু 4 হবে। আচ্ছা এইবার ভাব এইখানটায় 5 না লিখে এখানটায় লিখে দিল এক্স প্লাস ওয়াই, এখানে 5 লেখেনি। এবারও বলে দিয়েছে কিন্তু এ আর বি এর মান সমান, তাহলে আমরা অলরেডি এক্স ইকলস টু 4 লিখতে পারছি, আর কি লিখতে পারছি, এক্স প্লাস ওয়াই ইকলস টু 5 লিখতে পারছি। আর অলরেডি এক্সের মান 4 পেয়ে গেছি, তাহলে ওয়াইয়ের মানটা কী হবে, ওয়াইয়ের মানটা কী হবে 5 মাইনাস এক্স মানে কি 5 মাইনাস 4 মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তোকে এক্সের মান আর ওয়াইয়ের মান বের করতে দিতে পারে। এখানে আমি এক্স প্লাস ওয়াই লিখে করেছি, এখানে যা খুশি হতে পারে, এক্স ইন্টু ওয়াই দিতে পারে, এমনকি এইখানটায় এই জায়গায় যেখানে এক্স লিখেছি সেখানে এক্স না দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে দিল, আর এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে দিল। তাহলে একটা এক্স মাইনাস ওয়াইকে বোঝাচ্ছে, একটা এক্স প্লাস ওয়াইকে বোঝাচ্ছে। এবার দুটো সমাধান করে তুই এক্সের মান ওয়াইয়ের মান বের করতে পারবি। নর্মাল সমাধান, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্তন, তুলনামূলক, যা খুশি লাগা, এক্স আর ওয়াইয়ের মান বের করতে পারবি। এমনকি এরকম যোগ বিয়োগ আকারে না দিয়ে তোকে বর্গ আকারে দিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিল, এমনকি গুণ আকারও দিতে পারে, এক্স ইন্টু ওয়াই দিল। তা আলটিমেটলি এক্সের মান আর ওয়াইয়ের মান বের করতে হবে, কীভাবে করতে হবে, জাস্ট বোথ সাইড তুলনা করে দিবি, ঠিক পজিশন ওয়াইজ, কোন পজিশানে কে রয়েছে সেই পজিশন ওয়াইজ সেই এলিমেন্টগুলো ইকুয়াল হয়ে যাবে, তারপরে যেভাবে হোক সমাধান করে মানগুলো বের করতে হবে। ক্লিয়ার? এভাবে ম্যাট্রিক্সের সমতা কাজ করে। আচ্ছা, আর লাস্ট যে কথাগুলো একটু বলার সেটা হলো দুটো ম্যাট্রিক্স লম্ব কখন হবে, দুটো ম্যাট্রিক্স লম্ব হবে তখনই, লম্ব ম্যাট্রিক্স কী ব্যাপারটা, এগুলোর জ্যামিতিক তাৎপর্য বুঝতে গেলে একটু হায়ার স্টাডিজে যেতে হবে, আমি অত ডিটেলিং ডিসকাশনে থাকছি না। 12 নাম্বার এমনি ম্যাথামেটিক্যাল ডিসকাশন বা ক্যালকুলেটিভ ডিসকাশন বুঝে না, বেশ তাহলেই হবে। প্র্যাকটিক্যাল আইডিয়া অন্যরকম ব্যাপার আছে, যে দুটো ম্যাট্রিক্স কখন পরস্পর লম্ব হবে বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কখন হবে, বা দুটো ম্যাট্রিক্স দিল না, তোকে ভাবে একটা ম্যাট্রিক্সই দিল প্র্যাকটিক্যালি, বললো যে লম্ব ম্যাট্রিক্স কিনা, কী করবি, সেই ম্যাট্রিক্স তার প্রতিসম ম্যাট্রিক্স বের করতে পারবি, প্রতিসম মানে প্রতিসম না, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে পারবি। এ ম্যাট্রিক্স তো অলরেডি জানিস বা দিয়ে দিয়েছে, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ বের করতে পারবি। এবার দেখ এর সাথে এ ট্রান্সপোজের গুণফলটা আইডেন্টিটি হচ্ছে কিনা, ঠিক আছে। এবার শুধু এ ইন্টু এ ট্রান্সপোজ করলে হবে না, উল্টোটাও করতে হবে, মানে এ ট্রান্সপোজ ইন্টু এও করতে হবে। নর্মাল গুণ করতেও পারবি, ট্রান্সপোজ বের করবি, তারপরে মেন ম্যাট্রিক্সের সাথে ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করবি, গুণ করে দেখ রেজাল্টটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কিনা, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা লম্ব ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এবার 13 নাম্বার হলো কি, যে এ ও বি ম্যাট্রিক্সের পরিবর্তে যদি এ ট্রান্সপোজ ও বি ট্রান্সপোজ হয়, তো এই জিনিসগুলো একটু মনে রাখিস, সেইটা খুব ভাইটাল তা নয়, জাস্ট একটু মনে রাখা। এটা নর্মাল কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, ওই যেমন হলো ছোটোবেলায় পড়তাম 5-এর অনন্যকের অনন্যক, 5-এর অনন্যক কি 1/5, বা 1/5-এর অনন্যক কী হয় 5ই হবে, ওরকম ব্যাপার। এ ট্রান্সপোজের ট্রান্সপোজ কী হবে, এই হবে, এ প্লাস বির হোল ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, ঠিক আছে। এরকম যে কোনো দুটো ম্যাট্রিক্স নিবি এ আর বি, তাদের যোগ করে ট্রান্সপোজ করবি, দেখবি তাদের আলাদা আলাদা ট্রান্সপোজ করে তাদের যোগের সমান হবে। এরকমভাবে বিয়োগফলটাও তাই। গুণফলটার ক্ষেত্রে আবার কী হয়, পরের ম্যাট্রিক্সটা আগে চলে আসবে। তারপরে খেয়াল কর এ বি এর হোল ট্রান্সপোজ আছে, এখানে কিন্তু কী হয়েছে রেজাল্ট, বি ট্রান্সপোজটা আগে এসছে, এ ট্রান্সপোজটা পরে গেছে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা লাস্ট যেটা বক্তব্য সেটা হলো, একটা ভাব ম্যাট্রিক্স তোকে দিয়ে দিয়েছে, একটা ম্যাট্রিক্স দিয়ে বলে দিল যে তাকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখতে বললো। একটা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে তোকে বলে দিল তাকে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগ আকারে লিখতে বললো। এইটা সবসময় মনে রাখবি, এই ম্যাট্রিক্সটা যখনই দুটো প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগ আকারে লিখতে বলবে তখন আমরা ঠিক এই আকারে লিখতে পারি। এই ক্ষেত্রে কী হয়, প্রথম যে ম্যাট্রিক্সটা এইটা অ্যাকচুয়ালি একটা প্রতিসম ম্যাট্রিক্সের রোল প্লে করে, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। আর এইটা কি হয়, এই পার্টটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। উদাহরণও দেখতে পারিস, অ্যাকচুয়ালি এই পার্টটা হয় প্রতিসম ম্যাট্রিক্স, মানে তোকে যে ম্যাট্রিক্সই জিক না কেন সেই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগ করে তাকে হাফ দিয়ে যদি ভাগ করি সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। প্রতিসম ম্যাট্রিক্স কি কিছুক্ষণ আগে ভিডিওতে বলেছি, রিওয়াইন্ড করে দেখে নে, ঠিক আছে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কি সেটাও বলেছি। তো এই ম্যাট্রিক্সে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। তো আলটিমেটলি এই ভ্যালুটার যোগফল তো এই হবে, ক্লিয়ারলি এ ট্রান্সপোজ কাটছে আর হাফে হাফে এ হচ্ছে, ঠিক আছে। তাই একে যদি এরকমভাবে কোনো একটা ম্যাট্রিক্সকে এরকমভাবে লিখতে বলে তাহলে সেই ক্ষেত্রে ঠিক এইভাবে লিখে ফেলবি। ওকে, তো আজকের মতো এখানেই অ্যাকচুয়ালি লেসনটা শেষ করছি। ভিডিওটা খুব ভালো করে দেখ, খুব হেল্পফুল হবে।
আর পরের দিনের টাস্ক কী থাকবে আমি সেটা একটু বলে দিচ্ছি এখানে। ভালো করে উদাহরণগুলো দেখবি, সব উদাহরণগুলো খুব ভালো করে দেখবি, ঠিক আছে? উদাহরণগুলো নিয়ে আমি কিছু ডিসকাস করলাম না, কারণ আমি নিজেই নিজের মতো উদাহরণ দিয়ে বলেছি, ওই কারণে আলাদা করে উদাহরণ দিয়ে ডিসকাস করলাম না কিছু, মানে বইয়ের উদাহরণ দিয়ে ডিসকাস করলাম না। আচ্ছা, প্রথম কথা এমসিকিউ সব কটা করবি, কারণ এইচএসের কোশ্চেনে ম্যাট্রিক্স থেকে অন্তত একটা কি দুটো এমসিকিউ থাকবেই থাকবে, কনফার্ম থাকতে পারিস, ঠিক আছে? এমসিকিউ ফুল করতে হবে, একদম সব কটা করে ফেলতে হবে, ওকে? তারপরে অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যেটা অতি সংক্ষিপ্ত আমি কিছু বলে দিচ্ছি, সেগুলো কর, তাহলেই হবে। অত একই জিনিস সব বারবার করার দরকার নেই। 3-এর 2, 3-এর 3 করবি, 4-এর 3 করবি, 5-এর 2 করবি। ভালো করে ভিডিও রিওয়াইন্ড করে দেখে নে আমি কী কী বলছি করতে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখানে 6, 7, 8 বেশি কিছু করার নেই। আচ্ছা, 9-এর 2 করবি, 9-এর 2 করবি, ওকে? তারপরে চলে আসছি এখানটায়, এখানে করবি 10 করবি, 12 করবি। এগুলো কিন্তু যা যা ডিসকাশন করেছি তাই তাই আছে, এগুলো থেকে ঘাবড়ানোর কিছু নেই। এখানে দেখ এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এক্স ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, তোকে বলে দিয়েছে এ এক্স ইকুয়াল টু বি। তাহলে লেফট হ্যান্ড সাইডে এ এক্স আছে, তাহলে তোকে কী করতে হবে, প্রথমে এ ম্যাট্রিক্সের সাথে এক্স ম্যাট্রিক্স গুণ করতে হবে আগে। তো গুণ করে বের করলি, তো সেই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু বি আছে, সেই ম্যাট্রিক্সটা বি মানে কি এটা বলে দিয়েছে, সেটা লিখে দিলি। এইবার কি, বাম দিকের পজিশান থেকে ডান দিকের পজিশান ঠিক সমতা দেখবি, যেভাবে যেভাবে বললাম, যে ঠিক বাম দিকে যার পজিশানে যে আছে, ডান দিকে তার পজিশানে কে আছে, তারা নিজেদের মধ্যে ইকুয়াল হয়, একদম শেষে যে ডিসকাসটা করলাম, ঠিক আছে? তাহলে 10 করবি, 13 করবি, ওকে? আচ্ছা, এরপরে সংক্ষিপ্তর 1-এর 2, 3, 5, ঠিক আছে? এখানে 3-এর দাগ, আচ্ছা এখানটায় হবে হলো 5, 6, 7, 5, 6, 7 তিনটেই কর, তিনটে ইম্পর্টেন্ট আছে। তারপর 9-এর 1, 5, 6, 7, 9-এর 1, 9-এর দুটোই করে ফেল, 9-এর 1, 2 দুটোই, ঠিক আছে? তারপরে 11-এর 1, স্টার মেরে রাখ, 11-এর 1 করে ফেলবি, ওকে? তারপরে এখানে 12, 13-এর 1, আর 15, এটা করে ফেলবি। তাহলে এই পর্যন্ত হোম টাস্ক দিলাম আপাতত, নেক্সট দিন মঙ্গলবার দেখব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।